আইনের শাসন প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকার রক্ষায় কঠোর বিএনপি। স্বাগত জানাচ্ছে মানুষ, ইতিবাচক হিসেবে দেখছেন বিশিষ্টজনেরাও। সংরক্ষিত নারী আসন বণ্টন নিয়ে কৌশলগত প্রস্তুতি নিচ্ছে জামায়াতে ইসলামী। দলীয় ফোরামে আলোচনা করেই সিদ্ধান্ত নেবে দলটি। এনসিপির প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী আজ। রমজানের কারণে শুধুমাত্র ইফতারেই সীমাবদ্ধ থাকছে দলটির দিনের কর্মসূচি। এবং গ্যাস সংকটে দেশের দ্বিতীয় বৃহত্তম ইউরিয়া উৎপাদনকারী যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ। রোজার পর চালুর আশা কর্তৃপক্ষের। সব দেশের সাথে ভারসাম্য রেখে কূটনীতি পরিচালনাই হবে তারেক রহমানের সরকারের বড় চ্যালেঞ্জ। এই যাত্রায় প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক ভালো রাখাও প্রয়োজন। বর্তমান ভূ রাজনৈতিক পরিস্থিতিতে বিচ্ছিন্ন হয়ে এগোনোর কোনো উপায় নেই, মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়, এই নীতির বদলে নতুন সরকারের কূটনীতি বাংলাদেশ ফার্স্ট নীতি। দায়িত্ব নেবার পর এমনটাই বলেছেন পররাষ্ট্রমন্ত্রী এবং প্রতিমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী একটি কথা বলেছেন বারে বারে, সবার আগে বাংলাদেশ। কিন্তু প্রশ্ন হচ্ছে, বর্তমান জটিল ভূ রাজনৈতিক পরিস্থিতিতে সব দেশের সাথে সম্পর্ক কেমন হবে? আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, অন্য দুই দেশের সম্পর্কের মধ্যে না ঢুকে সাম্য বজায় রেখে নিজ দেশের স্বার্থ দেখে কূটনীতি পরিচালনা করা উচিত। ভারসাম্যের কেন্দ্রবিন্দুটা হচ্ছে বাংলাদেশ, এবং সেটা এখন নতুন সরকার বলছে বাংলাদেশ ফার্স্ট। আমি আমার স্বার্থকে মনে রেখে ভারতের সাথে আমি যুক্ত হব, চীনের সাথেও আমার প্রেক্ষাপটে আমি চীনের সাথে সংযুক্ত হব, আমার চাহিদা অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আদান প্রদান বজায় রাখবো। কিন্তু আমি জানি তাদের প্রত্যেকের দ্বিপাক্ষিকভাবে তাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা আছে, আমি সেই প্রতিদ্বন্দ্বিতায় ঢুকবো না। চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আপনি কিভাবে ভারসাম্য রক্ষা করবেন, এবং এই ভারসাম্য রক্ষা করতে গেলে বাংলাদেশের যে ইন্টারনাল স্টেক হোল্ডারগুলি আছে তাদের স্বার্থ কতটুকু রক্ষা হবে। আর দ্বিতীয় হলো, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্ক বহু প্রাচীন, বহু পুরনো। কিন্তু এখন প্রশ্নটা হলো যে বাংলাদেশের সাথে যে ডিফেন্স বা ইকোনমিক কোঅপারেশন গুলি হচ্ছে, সেগুলিকে আসলে হিসাব নিকাশ করে করা হয়েছে কিনা। প্রতিবেশী দেশ ভারতের সাথেও সম্পর্ক স্বাভাবিক হবে দ্রুতই, এমনটাই মনে করেন তারা। ভারতের সাথে সম্পর্কটা স্বাভাবিক হওয়ার পথে এগুচ্ছে বলে মনে হচ্ছে। এই সরকার আসবার পরপরই ভারতীয়দের ভিসা দেওয়ার ব্যাপারে আমাদের যেটুকু লিমিটেশন ছিল সেটা আমরা উড্র করে নিয়েছি। তারাও একই পন্থা ব্যবহার করবেন। সামষ্টিকভাবে দেখি তাহলে আমরা বুঝতে পারছি যে একটা ইতিবাচকতা তৈরি হচ্ছে। ভারত বারবার বলে আসছে যে একটা নির্বাচিত সরকারের সাথে তারা এনগেজ হতে চায়, সুতরাং সেই জায়গাতে ব্যত্যয় ঘটানোটা আসলে কূটনৈতিকভাবে কোনো শিষ্টাচারের কাজ হবে না। সুতরাং সেই জায়গাতে একটা ভালো রকমের এনগেজমেন্ট সবসময় থাকবে। তবে বর্তমান সরকারের শুরুটা বেশ ভালো হয়েছে বলেই মত তাদের। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে ঘিরে আনুষ্ঠানিক কার্যসূচির চেয়ে রাজনৈতিক অঙ্গনে এখন বেশি আলোচনায় সংরক্ষিত নারী আসন বণ্টন। প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী এই ইস্যুতে কৌশলগত প্রস্তুতি নিচ্ছে। তবে জামায়াতের সংরক্ষিত নারী আসনে কারা প্রাধান্য পাবে সে বিষয়ে দলীয় ফোরামে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছেন জামায়াত নেতারা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের গেজেট হওয়া 296টি আসনের মধ্যে বিএনপি 211টি, জামায়াত 68টি, এনসিপি 6টি, বাংলাদেশ খেলাফতে মজলিস 2টি, খেলাফতে মজলিস 1টি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছে 1টি। গণ অধিকার পরিষদ 1টি, বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি 1টি ও গণসংহতি আন্দোলন 1টি। এছাড়া স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন 7টি আসন। নিয়ম অনুযায়ী সংসদে একটি সংরক্ষিত নারী আসন পেতে 6 জন নির্বাচিত সংসদ সদস্য থাকা প্রয়োজন। গেজেট অনুযায়ী সংরক্ষিত নারী আসনে বিএনপি জোট 35টি এবং জামায়াত জোট পেতে পারে 13টি আসন। প্রকাশ্যে দৌড়ঝাঁপ বা লবিং না থাকলেও সংরক্ষিত নারী আসনের এমপি পদের জন্য প্রধান বিরোধী দল জামায়াতের 2 ডজনের বেশি নারী নেত্রী আলোচনায় এসেছেন।
দলটির দায়িত্বশীল সূত্রগুলো বলছে, সংরক্ষিত আসনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী ও আইনজীবীদের মধ্য থেকে প্রার্থী চূড়ান্ত করা হতে পারে। আলোচনার শীর্ষে থাকা নামগুলো হলো কেন্দ্রীয় মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নিসা সিদ্দিকা, আইন ও মানব সম্পদ বিভাগীয় সেক্রেটারি আইনজীবী সাবিকুন নাহার, সহকারী সেক্রেটারি মার্জিয়া বেগম, মহিলা বিভাগের সদস্য ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রভাষক মার্দিয়া মমতাজ। আলোচনায় রয়েছেন অন্তর্ভুক্তিমূলক রাজনীতি নিশ্চিত করতে ভিন্ন ধর্মাবলম্বী একজন নারী। এ বিষয়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, সংরক্ষিত নারী আসনে প্রার্থী বাছাই চলমান রয়েছে। সেক্ষেত্রে নারী আসন বন্টন নিয়ে জামায়াতের দলীয় ফোরামে সিদ্ধান্ত হবে কারা সংসদে প্রতিনিধিত্ব করবে। প্রাপ্ত আসনের ভিত্তিতে সংরক্ষিত নারী আসন সরকারি দল বিরোধী দলের মধ্যেই আসবে। তো সেই জায়গায় আমরা প্রাপ্ত আসনের ভিত্তিতে এখানে আমাদের আসন সংরক্ষিত আসন পাওয়া যাবে। সেখানে দলীয় ফোরামে বসেই সিদ্ধান্ত নিয়ে এগুলো নির্ধারণ করা হবে, যা কারা পার্লামেন্টে প্রতিনিধিত্ব করবে এবং দলের বিভিন্ন ক্রাইটেরিয়া ফুলফিল করে সেগুলোর প্রেক্ষিতেই তখন ঠিক হবে কারা যাবে। পরিবর্তিত পরিস্থিতিতে ত্রয়োদশ জাতীয় সংসদে জামায়াত ইসলামী ১১টি সংরক্ষিত নারী আসন পেতে যাচ্ছে, যা দলটির ইতিহাসে রেকর্ড। এর আগে ১৯৯১ সালে পঞ্চম সংসদে দলটির সংরক্ষিত আসন ছিল মাত্র ২টি। ২০০১ সালে অষ্টম সংসদে সংরক্ষিত আসন সংখ্যা পায় ৪টি এবং ২০২৬ সালে ত্রয়োদশ জাতীয় সংসদে তা বেড়ে দাঁড়াচ্ছে সর্বোচ্চ ১১টি। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন যত এগিয়ে আসছে, সংরক্ষিত নারী আসন বন্টন ততই হয়ে উঠছে রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দু। এখন দেখার বিষয় দলীয় ফোরামের চূড়ান্ত সিদ্ধান্তে কারা উঠছেন সংসদের সংরক্ষিত নারী আসনে। হাসান আল মামুন, ডিবিসি নিউজ, ঢাকা। দেশ যাবে নতুন পথে, ফিরবে না আর ফ্যাসিবাদে, এই স্লোগানে আজ প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সংগঠনের প্রথম বছরেই রাজপথ থেকে সংসদে প্রতিনিধিত্ব করছে দলটি। পবিত্র মাহে রমজানের কারণে শুধুমাত্র ইফতারি সীমাবদ্ধ থাকছে এনসিপির কর্মসূচি। ২০২৪ সালের ৫ই অগাস্ট জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। ওই অভ্যুত্থানের নেতৃত্বে থাকা শিক্ষার্থীদের উদ্যোগেই গত বছরের ২৮শে ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে এনসিপি। প্রতিষ্ঠার পর থেকে রাষ্ট্রের সার্বিক সংস্কার এবং জুলাই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে রাজপথে সরব উপস্থিতি ছিল দলটির। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো অংশ নিয়ে ৬ জন প্রার্থী সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ১০ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। ১৪ই মার্চ পর্যন্ত চলবে এই কর্মসূচি। অমর একুশে বইমেলার তৃতীয় দিন আজ। এদিকে আজ ভাষার মাস ফেব্রুয়ারিরও শেষ দিন। সাধারণত ভাষার মাস ফেব্রুয়ারির প্রথম দিন বইমেলার শুরু হয়ে থাকলেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে এবার তা ২৫ দিন পিছিয়েছে। শুরু হয় ২৬ ফেব্রুয়ারি থেকে। এবার বইমেলার ব্যাপ্তিকাল মাত্র ১৮ দিন। এবার মেলা চলবে স্বাধীনতার মাস মার্চের ১৫ তারিখ পর্যন্ত। অমর একুশে বইমেলার তৃতীয় দিন আজ। এখন চলছে শিশু প্রহর। আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রিফাত তাসনুভা। রিফাত তাসনুভা, আজ শিশু প্রহর, শিশুদের সাথে কেমন সময় কাটছে? পাশাপাশি মেলার সার্বিক অবস্থা কেমন দেখছেন? রেদওয়ান, দেখেন নানান দোলাচল কাটিয়ে কিন্তু এবারের বইমেলার আয়োজন। আমি শুনছিলাম আপনি পড়ছিলেন যে এবার রমজান এবং একই সাথে রমজান মাস এবং একই সাথে নির্বাচনকে ঘিরে বইমেলার আয়োজন যে আমরা প্রতি বছর অপেক্ষা করি ২১শে ফেব্রুয়ারির যে এই যে মাসটা, ভাষার যে মাসটা, এই মাসটা আসার পর মাসটা যখন আসে তখন থেকে কিন্তু আমাদের একটা অপেক্ষা যে অমর একুশে গ্রন্থমেলা কখন শুরু হবে। শিশু কিশোর যারা আসলে বইপ্রেমী সবাই অপেক্ষায় থাকেন এই মাসটির জন্য। তারা মেলা প্রাঙ্গণে আসবেন, ঘুরে ঘুরে বই দেখবেন, পছন্দের বই সারা বছর ধরে তারা একটা লিস্ট করেন যে কোন কোন বইগুলো তারা কিনবেন। প্রতি বছর আমরা আসলে কিছুটা উন্মাদনা বা প্রাণচাঞ্চল্য দেখলেও এবারের আজকে তৃতীয় দিনে এসেও বইমেলাটাকে দেখছি একেবারেই প্রাণহীন। বইমেলা যেন তার প্রাণটিকে এখনও ফিরে পায়নি। হয়তো আজ এখন রোজার সময় তীব্র রোদের ঝলকানি সব কিছু মিলিয়ে এখন লোক সমাগম কিছুটা বা পাঠক উপস্থিতি কিছুটা কম। বেলা বাড়ার সাথে সাথে পাঠক উপস্থিতি আরও বাড়বে এরকম প্রত্যাশা। ছুটির দিন আজকে কিন্তু দেখেন শুক্র শনি 2 দিন ছুটির দিন, সেই হিসেবে অন্যান্য বছর এই সময়টাতে বইমেলা খুবই প্রাণচাঞ্চল্য থাকে, খুবই লোক সমাগম থাকে।
পাঠক প্রকাশকের মিলন মেলা হিসেবে গড়ে ওঠে, কিন্তু এবারে একেবারেই ভিন্ন। তারা দেখেন যে একেবারেই ঢিলেঢালা দোকান যারা আছে না, শিশু প্রহরে কথা বলছিলেন, এখানে আসলে কোনো শিশুকে আমরা দেখতে পাচ্ছি না। এই প্রহরটিকে শিশু প্রহর, অর্থাৎ 11টা থেকে 1টা। এখানে আমরা দেখতে পাচ্ছি যে কাকতাড়ুয়া পাপেট থিয়েটার একটি আয়োজন করেছে। এটা হয়তো কিছুক্ষণের মধ্যে শুরু হবে, কিন্তু কাদের জন্য শুরু হবে? এখানে তো কোনো শিশু নেই। তো এই কিন্তু বইমেলার অবস্থা বর্তমানে। রিফাত, ধন্যবাদ আপনাকে। নরসিংদীর মাধবদীতে কিশোরীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় মাস্টার মাইন্ড নুরা সহ 7 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে ব্রিফ চলছে, সরাসরি চলে যাচ্ছি সেখানে। আপনারা জানেন যে এ সংক্রান্তে 10 ফেব্রুয়ারি 2026 তারিখে ধর্ষণের ঘটনা ঘটেছে বলে আমরা জানতে পেরেছি, এটারও উল্লেখ আছে। সে সংক্রান্তে থানা পুলিশকে তার অভিভাবক অথবা এলাকাবাসীর পক্ষ থেকে জানানো হয়নি, বিধায় পুলিশের নজরে আসেনি। সালিশ মীমাংসার মাধ্যমে এটা সমাপ্ত করার চেষ্টা করা হয়েছিল। থানা পুলিশ যদি জানতে পারতো, তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা গ্রহণ করলে এই ধরনের ঘটনা হয়তো বা ঘটতো না। আমরাও শুনি বিষয়, আমরা তদন্তে বের হয়ে আসবে। যদি এটা ক্লাস করে থাকে তাহলে আমরা তার বিরুদ্ধে আন্দোলন ব্যবস্থা নেব। আমরা মেডিকেল রিপোর্ট পেলে আমরা নিশ্চিত হব ধর্ষণ সমর্পণ হয়েছে কিনা। মেডিকেল রিপোর্ট প্রাপ্তির সাপেক্ষে আমরা এই বিষয়ে আইন ব্যবস্থা গ্রহণ করব। ওই সব যারা যোগ দিচ্ছিল তাদের বিরুদ্ধে আমরা মামলায় নিয়ে এসে তাদের বিরুদ্ধে আমরা অভিযোগ করতে পারি। আপাত দৃষ্টিতে আমাদের মনে হচ্ছে যে 4 জন যে ঘটনা এজাহার দিয়েছে, এদেরকে আমরা সাসপেক্ট হিসাবে ধরেছি। তদন্ত সাপেক্ষে বলা যাবে তারা আসলে এরাই ছিল না, আরো পেয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কি কোনো মোটিভ বা কি কারণে কিছু উঠে আসছে? মাত্র তো আমরা নিয়ে এসেছি গত রাতে, গভীর রাতে আমরা জিজ্ঞাসাবাদ করছি। আমরা তাদেরকে রিমান্ডে প্রেয়ার দেবো। রিমান্ড নিয়ে এসে আমরা আজকে প্রেয়ার দেবো, রিমান্ডে প্রেয়ার দেবো। গতকাল যেটা 5 জনকে রাজধানীর ধানমন্ডিতে সেন্টার ফর পল সরকারের 180 দিনের কর্মসূচি নিয়ে ব্রিফ করছে সিপিডি। সরাসরি চলে যাচ্ছে সেখানে। বলা যায়, এবং সেটা করার জন্য যে এখন যে বিভিন্ন ধরনের নতুন অ্যানালাইটিক্যাল সফটওয়্যার রয়েছে, এগুলোকে ব্যবহার করে এগুলো করা সম্ভব। এই জায়গাগুলোকে আমরা আগামী দিনে গুরুত্ব দিতে বলছি। গভর্নেন্সের ক্ষেত্রে আমরা মনে করি যে এনবিআর এর ভিতরে একজন স্বাধীন কর্মকর্তা, স্বাধীন ডিরেক্টর নিয়োগের অপশন রাখা দরকার। যিনি এখন যে ব্যুরোক্র্যাটরা রয়েছেন তাদের বাইরে একজন স্বাধীন ডিরেক্টরের অপশন এখানে যুক্ত করবার সুযোগ রয়েছে বলে আমরা মনে করি। এবং ট্যাক্স ডিসপিউট এগুলো সমাধানের জন্য এগুলো যাতে নির্দিষ্ট সমাধান সময়ের ভিতরে হয়, এগুলো যাতে ডিজিটালি এগুলো সমাধান করা যায় 30 থেকে 45 দিনের মধ্যে, সেই বিষয়টাকে আমরা এখানে গুরুত্ব দিতে বলছি। এবং একই সাথে যে দুটো ভাগ করা হয়েছিল, যে এনবিআর এর পলিসি এবং এনবিআর এর ম্যানেজমেন্ট, এই সংক্রান্ত কার্যক্রমগুলো আমরা দীর্ঘমেয়াদে এগুলোকে দ্রুত শেষ করবার জন্য অনুরোধ করছি। আমরা যদি ব্যবসার পরিবেশে এবার যদি যাই আপনাদের কাছে, ব্যবসার পরিবেশের ক্ষেত্রে আমরা যে জিনিসটি জানি, আপনারা সকলেই জানেন যে ব্যবসার পরিবেশের ক্ষেত্রে সমস্যাগুলো কোথায়। আবার ব্যবসার পরিবেশের ক্ষেত্রে আমরা সমস্যাগুলো যেমন দেখতে পাই অবকাঠামোতে, আমরা প্রতিষ্ঠানের ক্ষেত্রে দেখতে পাই, মানব সম্পদের ক্ষেত্রে যেমন দেখতে পাই, এবং অর্থায়নের ক্ষেত্রে আমরা এই সমস্যাগুলো কিন্তু আমরা দেখতে পাই। গ্যাস সংকটে বন্ধ হয়ে গেছে দেশের দ্বিতীয় বৃহত্তম ইউরিয়া উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানার উৎপাদন কার্যক্রম। যান্ত্রিক ত্রুটি, গ্যাস সংকট সহ নানা সমস্যায় বারবার কারখানা বন্ধ থাকলেও যন্ত্রাংশ সচল রাখতে প্রতি মাসে শুধু গ্যাস বিল পরিশোধ করতে হয় 6 কোটি টাকা। এদিকে গ্যাস সংকটের কথা স্বীকার করে রোজার পর কারখানা চালুর বিষয়ে আশা প্রকাশ করেছে কর্তৃপক্ষ। সালে বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করে জামালপুরের যমুনা সার কারখানা। এর উৎপাদন ক্ষমতা দৈনিক 1700 মেট্রিক টন। জামালপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ সহ উত্তরাঞ্চলের 21 জেলার সার সরবরাহ করা হয় এই কারখানা থেকে। যমুনা সার কারখানার 1 টন ইউরিয়া সার উৎপাদন খরচ 18 থেকে 20,000 টাকা। আমদানি করলে খরচ পড়ে টন প্রতি প্রায় লাখ টাকা। নিরবচ্ছিন্ন সার উৎপাদনে দৈনিক 42 থেকে 43 PSI গ্যাসের প্রয়োজন। গ্যাসের স্বল্পতা এবং যান্ত্রিক ত্রুটিতে উৎপাদন নেমে এসেছে 1200 মেট্রিক টনে। 23 মাস বন্ধ থাকার পর গত নভেম্বর আবার উৎপাদনে ফেরে কারখানাটি। তবে যান্ত্রিক ত্রুটি ও গ্যাস সংকটে 3 মাসে 3 বার বন্ধ হয়। কারখানা বন্ধ থাকলেও যন্ত্রাংশ সচল রাখতে প্রতি মাসে 6 কোটি টাকার গ্যাস বিল পরিশোধ করতে হয়। দীর্ঘদিন কারখানা বন্ধ থাকলে অধিকাংশ যন্ত্রই অকেজো হয়ে পড়বে। তা পুনরায় স্থাপন করতে ব্যয় করতে হবে শত শত কোটি টাকা। এই ফ্যাক্টরিটা বন্ধ হয়ে গেছে, গ্যাস নাই, নানান সংকট। যখন গাড়িগুলো চলতো আমরা স্বাচ্ছন্দ্যে চলতে পারতাম, এখন বন্ধ হয়ে গেছে, আমাদের তার কোনো উপায় নেই। চালু হইলে আমাদের ফ্যাক্টরিটা চালু হলে আমরা সন্তান আদি নিয়ে একটু চলতে পারতাম। এই যমুনা সার কারখানা বন্ধ হলে
আঙ্গেরে আপনি 200-250 টাকা কামাই করে কঠিন হয়ে গেছে গা। আমরা এখন বসে থাকি, পেছনদার নাই কে। এদিকে কারখানা বন্ধ থাকায় শ্রমিক, কর্মচারী, ব্যবসায়ী সহ অন্তত 4000 মানুষ বেকার হয়ে পড়েছে। অন্যদিকে উৎপাদন বন্ধ থাকায় ইউরিয়া সারের দাম বাড়ার আশঙ্কা রয়েছে। 14 ডিস্ট্রিক্টে এই সার ডেলিভারি হয়, কৃষকরা খুব উপকৃত হয়। এই সার ছাড়া কোনো সার নিতে চায় না। গ্যাস সংযোগের কারণে এই কারখানা বন্ধ হইলে, আমি আগেও বলেছি যে এটা কেমিক্যালস কারখানা, এখানে কারখানার চতুর্দিক দিয়ে ক্ষতি সাধন হয়। লোহা লস্কর থাকে, এখানে বিভিন্ন পার্টস থাকে, এগুলা বন্ধ থাকার ফলে এগুলো নষ্ট হয়ে যায়। আসলে আমাদের কারখানা দীর্ঘদিন বন্ধ থাকার পরে, প্রায় দীর্ঘ 23 মাস বন্ধ থাকার পরে আমরা 2025 সালের নভেম্বরে আমরা গ্যাস সংযোগ পাই। এখন যদি বন্ধ থাকে তাহলে যান্ত্রিক ত্রুটি এবং প্লান্ট বন্ধ থাকে গেলে যে প্লান্টের প্রিজার্ভেশন, এইটা আসলে অনেক কঠিন বিষয়। প্লান্ট প্রিজার্ভেশনটা ঠিক মতো না হয়, পুরো প্লান্ট একবার ড্যামেজ হয়ে যাবে। যমুনা সার কারখানায় প্রতিদিন 6 থেকে 6.5 কোটি টাকার সার উৎপাদন হয়। গ্যাস বিল সহ অন্যান্য খরচ পরিশোধ করেও মাসে সরকারের আয় প্রায় 60 কোটি টাকা। ডিভিসি নিউজ ডেস্ক।